ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস 9 ভৌতবিজ্ঞানের একটি চ্যাপ্টার কার্যক্ষমতা ও শক্তি এই চ্যাপ্টারটির উপরে আলোচনা করব। তো তোমরা কার্যক্ষমতা ও শক্তি এই তিনটি শব্দ সম্পর্কে কিন্তু পরিচিত আছো। তো এবারে আমরা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানে এই কার্যক্ষমতা শক্তি সম্বন্ধে বিস্তারিতভাবে জানব। তো প্রথমে আমরা আসি কার্য। কার্য কী জিনিস? তো জন্য এই চারটি ছবি তোমরা দেখতে পারো ভালো করে। এই চারটি ছবির মধ্যে প্রথম ছবিতে দেখতে পাচ্ছ যে একটি মেয়ে বই পড়ছে, খুব পড়াশোনা করছে সে। আরেকটিতে দেখছো একটি ছেলে একটি গাড়িকে ঠেলছে, আর একজন দেখছো একটি টেবিলকে টেনে নিয়ে যাচ্ছে। আর একটা ছবিতে দেখতে পাচ্ছ যে বইগুলোকে নিচের থেকে উপরে তুলে রাখা হচ্ছে। তো এই চারটি ছবির মধ্যে চারটি কিন্তু পরিশ্রম, প্রত্যেকটি কিন্তু পরিশ্রম করেই করতে হচ্ছে। অথচ বিজ্ঞানের ভাষায় এই পড়াশোনা করো, তোমরা যথেষ্ট পরিশ্রম করো, কিন্তু পরিশ্রম এক্ষেত্রে যেটা হচ্ছে সেটা বিজ্ঞানের ভাষায় কোনো কার্যই হচ্ছে না। আবার এই গাড়িটিকে তুমি ঠেলার চেষ্টা করছো, কিন্তু গাড়িটি সরলই না। তো সেক্ষেত্রেও কিন্তু তোমার পরিশ্রম হলো, ঘাম ঝরলো, কিন্তু কোনো কার্য বিজ্ঞানের ভাষায় হলো না। কিন্তু এই দুটি ছবির ক্ষেত্রে এই টেবিলটিকে তুমি সরিয়ে নিয়ে যাচ্ছ, এক্ষেত্রে কিন্তু টেবিলটি কিন্তু একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে সরে যাচ্ছে, তাই এক্ষেত্রে বলা হচ্ছে যে কার্য হচ্ছে বিজ্ঞানের ভাষায়। এবং একইভাবে এই বইগুলো নিচ থেকে উপরে তুলে রাখা হচ্ছে একটা বুক শেলফে, সেখানেও কিন্তু বলছে বিজ্ঞানের ভাষায় যে কার্য হচ্ছে। তাহলে এক্ষেত্রে এই দুটি ছবির ক্ষেত্রে কার্য হচ্ছে না বিজ্ঞানের ভাষায়, কিন্তু এই দুটি ছবির ক্ষেত্রে কার্য হচ্ছে। কেন হচ্ছে? বুঝতেই পারছো যে বস্তুর অবস্থান পরিবর্তন হচ্ছে, তাই না? তাহলে এই ছবিটির মাধ্যমে দেখতে পারো যে একটি বস্তু এই অবস্থানে ছিল, পরে তাকে এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে সে এই অবস্থানে আসলো। তাহলে তার স্মরণ কতটুকু হলো? এই ডি পরিমাণ স্মরণ হলো এফ পরিমাণ বল প্রয়োগ করার ক্ষেত্রে। তাহলে কার্যকে আমি পরিমাপ করব কিভাবে? কার্য পরিমাপ করার ক্ষেত্রে আমরা দেখব যে পরিমাণ বল প্রয়োগ করলাম আর কতটুকু স্মরণ হলো, তাদের গুণফলই হচ্ছে সেই কার্যের পরিমাপ। তো কার্য দুটি রাশির গুণফল, বল এবং স্মরণ, দুটি ভেক্টর রাশি, অথচ কার্য কিন্তু একটি স্কেলার রাশি। তো কার্যকে খেয়াল রাখবে যে কার্য হলো একটি স্কেলার রাশি। এবার কার্যের একক কি হবে? কার্যের একক দুই রকমের হয়, পরম এককও হয়, অভিকর্ষীয় এককও হয়। পরম একক কখন প্রযোজ্য হবে? যখন আমরা জানি প্রত্যেকটি বস্তুই পৃথিবীতে অভিকর্ষ বলের দ্বারা আকর্ষিত হচ্ছে। তো যখন আমরা অভিকর্ষ বলটাকে অগ্রাহ্য করব, আমরা ধরবো না হিসাবের মধ্যে, তখনই সেটাকে বলবো পরম একক। সেই পরম একক আবার সিজিএসএ এবং এসআইতে হবে। সিজিএসএ বলা হয় আর্গ, এসআইতে বলা হয় জুল। অভিকর্ষীয় এককের ক্ষেত্রেও এসআই এবং সিজিএস দুটি হয়, একটা হচ্ছে গ্রাম সেন্টিমিটার যেটা সিজিএস পদ্ধতিতে, আর একটি হলো কিলোগ্রাম মিটার যেটা হচ্ছে এসআই পদ্ধতিতে। তাহলে এইভাবে আমরা কার্যের একক সম্পর্ক জানলাম। এবার দেখব আমরা ওই আর্গ আর জুল, কার্যের যে সিজিএস পদ্ধতি একক আর এসআই পদ্ধতি একক, তাদের মধ্যে সম্পর্কটি কী? তাদের মধ্যে সম্পর্ক হলো, দেখো, এক জুল মানে হচ্ছে এই নিউটন আর মিটার, এই যে বল আর স্মরণের গুণফল। জুল হচ্ছে এসআই পদ্ধতিতে হয় এবং সেক্ষেত্রে বলের একক নিউটন এবং স্মরণের একক মিটার। তো নিউটন ডাইন এর মধ্যে সম্পর্ক, 1 নিউটন = 10⁵ ডাইন, মিটার মানে 10⁻² সেমি, এবং এই দুইজনের গুণফল 10⁻7 ডাইন ইন্টু সেমি। ডাইন ইন্টু সেমি মানে হচ্ছে আর্গ। তো 1 জুল = হবে 10⁻7 আর্গ। এবার আমরা আসি যে সমস্ত বল তো কার্য করছে না, তাই না? যেমন একটা গাড়িকে ঠেলছি কিন্তু গাড়িটা সরছে না, মানে স্মরণ হচ্ছে না, তাই স্মরণ শূন্য, তাই কার্যও শূন্য। তাহলে সেই বলটাকে তখন আমরা বলতে পারি কার্যহীন বল। তার মানে বল এবং স্মরণ উভয়ের মধ্যে কোনো একটি যদি শূন্য হয়, তাহলেই কার্যের মান কিন্তু হবে শূন্য। এটা ছাড়াও আরও দুটি অবস্থা আছে যে ক্ষেত্রেও কিন্তু কার্য হচ্ছে না, বিজ্ঞানের ভিত্তিতে কোনো কার্যই হচ্ছে না, তাদের বলা হচ্ছে কার্যহীন বল। তো এই দুটি ছবিতে লক্ষ্য করে দেখো, এই ব্যক্তিটি সুটকেস হাতে নিয়ে একটি অনুভূমিক পথে হেঁটে চলছে। তাহলে তার স্মরণটা হচ্ছে এই বরাবর। এই ওজনটাই হচ্ছে তার, সেই সুটকেসটাকে যে ওজন, এটাই হচ্ছে অভিকর্ষীয় বল। পৃথিবী এই অভিকর্ষীয় বলের দ্বারা এই সুটকেসটিকে নিচের দিকে টানছে। তাহলে এই ক্ষেত্রে বল এই নিচ বরাবর কাজ করছে, উলম্ব বরাবর কাজ করছে, এবং অনুভূমিক তলে সে হেঁটে যাচ্ছে, স্মরণ হচ্ছে তার এই বরাবর। তাহলে এই দুটি স্মরণ এবং যে অভিকর্ষ বল, এই দুজনের মধ্যে কোণটা দাঁড়াচ্ছে 90° সমকোণ। তো যখনই এমন অবস্থা হয় যে স্মরণের অভিমুখ এবং বলের অভিমুখ পরস্পর 90° কোণে অবস্থান করে, তখন বিজ্ঞানের ভাষায় কোনো কার্যই হয় না। তাহলে এই ক্ষেত্রেও
কোনো কার্য হচ্ছে না, অথচ সে তো খাটনি করছে, সুটকেসটিকে নিয়ে যাচ্ছে। একইভাবে সূর্যের চারদিকে যখন পৃথিবী ঘুরছে, সেক্ষেত্রেও পৃথিবীকে সূর্য মহাকর্ষ বলের দ্বারা আকর্ষণ করছে, এবং পৃথিবী সরণ কিন্তু সর্বদাই বৃত্তের স্পর্শক বরাবর। এই স্পর্শক বরাবর তার সরণের অভিমুখ, এবং মহাকর্ষ বলটি এই বরাবর। তাহলে এক্ষেত্রেও মহাকর্ষ বল এবং এই সরণের মধ্যে কোণটা কত? 90 ডিগ্রি কোণ। তাই এক্ষেত্রেও কোনো কার্য হচ্ছে না। তাহলে বলাই যায় যে পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘোরে তখন কোনো কার্য হয় না। তাহলে এই বলটাও কার্যহীন বল। এবার আমরা জানব বলের পক্ষে কার্য বা বলের দ্বারা কার্য। এটা কি জিনিস? ধরো তুমি কোনো একটা ছাদের উপরে উঠে একটা বলকে নিচের দিকে ফেলে দিলে। বলটা নিচের দিকে পড়বে কেন? অভিকর্ষ বলের জন্য পড়বে। তাহলে এক্ষেত্রে বস্তুটি যখন নিচের দিকে পড়লো অভিকর্ষ বলের দ্বারা, সেক্ষেত্রে সরণ হলো, বলও ক্রিয়াশীল হলো, কিন্তু সেই বলটাকে তখন বলছি আমরা বলের দ্বারা কার্য। কোন বলের দ্বারা? অভিকর্ষ বলের দ্বারা কার্য। এবার উল্টোও হতে পারে যে তুমি একটি বলকে উপর দিকে ছুঁড়ে দিলে, সেক্ষেত্রে বলটার তো উপরে যে আকর্ষণ বল, অভিকর্ষ বল তো নিম্নমুখী ছিল, অথচ তুমি তাকে উপর দিকে ছুঁড়ে দিলে, তো সেক্ষেত্রে বলের বিরুদ্ধে কাজ হলো, তাই না? তাই একে বলা হয় বলের বিরুদ্ধে কার্য বা বলের বিপক্ষে কার্য। এবং কিছু গাণিতিক সমস্যাও এখানে আমি রেখেছি। এই গাণিতিক সমস্যাগুলো তোমরা দেখে নেবে ভিডিও থেকে এবং বোঝার চেষ্টা করবে যে কীভাবে কী আছে। যে বল পরিমাণ দেওয়া আছে, সরণের পরিমাণ দেওয়া আছে, বলছে কার্য কত হবে। অবশ্যই বল ইন্টু সরণ করলেই কার্য হয়ে যাবে। একইভাবে ভরের পরিমাণ দেওয়া আছে, সরণের পরিমাণ দেওয়া আছে, কৃতকার্য নির্ণয় করো। সেক্ষেত্রে বলটার পরিমাণ বার করবে এবং সরণ দিয়ে গুণ করলেই কৃতকার্যের পরিমাণ পাবে। এবারে আসি আমরা ক্ষমতা সম্পর্কে। তো ক্ষমতা আমরা কি করে বুঝবো ক্ষমতা কী জিনিস? ক্ষমতাও তো কার্য করার অংশই। যে এখানে দেখতে পাচ্ছ যে কার্য করার হারকেই বলছে ক্ষমতা। ক্ষমতা মানে কৃতকার্য বাই সময়। তো বিষয়টা কি? যেমন মনে করো কোনো একটা কাজ তোমাকে করতে দেওয়া হলো, তোমাকে এবং তোমার বন্ধুকে। দুজনেই কাজটা সম্পন্ন করলে, কিন্তু কেউ করলো 1 ঘন্টায়, কেউ করলো 1.5 ঘন্টায়। তাহলে যে কম সময় নিল তার ক্ষমতা বেশি। কাজ তো সমান সমান করলে, কিন্তু যে কম সময়ে কাজটা শেষ করলো তার ক্ষমতা বেশি। তো এটাই ক্ষমতা। এই কারণেই বলা আছে যে সময়ের সাপেক্ষে কার্য করার হারকে বা একক সময়ের কৃতকার্যই হলো ক্ষমতা। তাহলে ক্ষমতাও যেহেতু কৃতকার্য স্কেলার রাশি ছিল, তো ক্ষমতাও কিন্তু স্কেলার রাশি। একইভাবে ক্ষমতার একক কী হবে? পরম একক, অভিকর্ষ একক। সেক্ষেত্রে ক্ষমতা যেহেতু কার্যবাহী সময়, তাই সিজিএস পদ্ধতি একক হবে আর্ক পার সেকেন্ড। এসআই পদ্ধতি একক হবে জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড কি সংক্ষেপে আবার বলে ওয়াট। একইভাবে অভিকর্ষীয় এককটা হবে গ্রাম সেমি পার সেকেন্ড, কিগ্রা মিটার পার সেকেন্ড। ক্ষমতার ব্যবহারিক একক কিন্তু ওয়াটই বলা হয়। এবার ক্ষমতা ও বেগের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কিভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো? সেটা হচ্ছে ক্ষমতা মানে কৃতকার্য বাই সময়। এবার কৃতকার্য মানে বল ইন্টু সরণ, আমরা জানি এটা। এবার সরণ বাই সময় মানে কি আমরা জানি? বেগ। তাহলে বল ইন্টু বেগ, তার মানে ক্ষমতা আর বেগের মধ্যে সম্পর্ক হলো এটাই, যে ক্ষমতা সমান সমান বল ইন্টু বেগ। এবার ক্ষমতার আরেকটি একক আছে, সেটা হলো হর্স পাওয়ার। এই হর্স পাওয়ারটা হচ্ছে ক্ষমতার একটা বড় একক এবং ব্যবহারিক এককও বটে। তো হর্স পাওয়ার কাকে বলবো? যে 1 সেকেন্ডে 550 ফুট পাউন্ড কার্য করার যে ক্ষমতা, তাকেই বলা হয় হর্স পাওয়ার। একে বাংলায় বলে অশ্ব ক্ষমতা। 1 হর্স পাওয়ার সমান সমান হয় 746 ওয়াট। এবার এই ওয়াট শব্দটা আসছে কোত্থেকে? ওয়াট শব্দটার গল্প হচ্ছে এই মানুষটির জন্য, ইঞ্জিনিয়ার জেমস ওয়াট। ইনি অশ্ব ক্ষমতা শব্দটি প্রথম ব্যবহার করেন। সাধারণভাবে এটি ভারী জিনিসপত্র টানার সময় ঘোড়া যে হারে কার্য করে তার পরিমাপের তুল্য ক্ষমতা বোঝায়। জেমস ওয়াট তার আবিষ্কৃত বাষ্পীয় ইঞ্জিনের ক্ষমতা ও দক্ষতাকে শ্রমসাধ্য কাজে ব্যবহৃত ঘোড়ার সামর্থ্যের সঙ্গে তুলনা করতেই শব্দটির প্রয়োগ ঘটান। তাহলে এইভাবে আসলো অশ্ব ক্ষমতা, এবং ওনার নাম অনুসারে জেমস ওয়াট ক্ষমতার একক। একইভাবে কিছু গাণিতিক উদাহরণ এখানে দেওয়া আছে যে কার্য করলো তার ক্ষমতা কী হবে। এখানে তোমরা দেখে নিবে যে একটা বৈদ্যুতিক বাল্ব যদি 60 ওয়াট লেখা আছে, আমরা দেখি না বৈদ্যুতিক বাল্বের গায়ে এখন তো CFL LED লাইটে অনেক কম ওয়াট লেখা থাকে। তো সেই বাল্বটি 1 মিনিট জ্বললো, তাহলে কী পরিমাণ কার্য হবে? তাহলে আমরা এই ফর্মুলা দিয়েই সেটাকে বার করতে পারবো। তো তোমরা দেখে নিবে এই ফর্মুলা। এবং আরও একটা অঙ্ক এখানে বলছি যে তুমি একটা সিঁড়ি বেয়ে উঠলে, তোমার ভর দেওয়া আছে, তুমি 45টি সিঁড়ি ধাপ দৌড়ে উঠে এবং তার জন্য সময় নিলে 9 সেকেন্ড। প্রত্যেক ধাপের উচ্চতা দেওয়া আছে, সেক্ষেত্রে তোমার ক্ষমতা কত হবে সেটা কিন্তু তোমরা
এখান থেকে নির্ণয় করতে পারবে। এই ছবিটির মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে একজন বোলার যখন বল করে, কোনো যদি ব্যাটসম্যান যদি সেটাকে বুঝতে না পারে তখন কী হবে, তার বোল্ড হয়ে যাবে। তো স্ট্যাম্পিকে যখন বলটা লাগে তো স্ট্যাম্প তো আর সেখানে দাঁড়িয়ে থাকে না, স্ট্যাম্পটা ছিটকে চলে যায়। তাহলে সেক্ষেত্রে ছিটকে যাওয়ার কারণটা কি? ছিটকে যাওয়ার কারণটা হলো এই বলটি এসে স্ট্যাম্পের উপর কিছু একটা প্রয়োগ করেছে, যার জন্য না স্ট্যাম্পটা এরকমভাবে ছিটকে গেল। তাহলে যা প্রয়োগ করার ফলে কাজটি হলো, এটা একটা কার্য হলো না, যে স্ট্যাম্পটা ছিটকে গেল, তার অবস্থান পরিবর্তন হলো, কার্য হলো। তাই কার্যটা কেন হলো? বলটা কিছুটা প্রয়োগ করলো। কী প্রয়োগ করলো? শক্তি প্রয়োগ করলো। তাহলে বলটা, এই যে ক্রিকেট বল, সেটা একটা শক্তি প্রয়োগ করলো, সেই শক্তির জন্যই স্ট্যাম্পটি ছিটকে চলে গেল। তাহলে বুঝতেই পারছো যে আমরাও কিন্তু সারাদিন অনেক কার্য করি, বা কার্য করি, তার মানে কি আমাদেরও শক্তি আছে। আমরা এই শক্তি কোত্থেকে পাই? আমরা খাবার বিভিন্ন গ্রহণ করি, সেইখান থেকে আমরা শক্তি পাই। তাহলে কোনো বস্তুর যে কাজ করে তার সামর্থ্যকেই কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় শক্তি, তাই না? কোনো কিছু কাজ করতে গেলে আমাদের শক্তি দরকার আছে। এবার এই শক্তি বিভিন্ন রকমের হয়, তার বিভিন্ন রূপ আছে শক্তির, যেমন যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি, শব্দ শক্তি, তড়িৎ শক্তি, চুম্বক শক্তি, আলোক শক্তি, পারমাণবিক শক্তি। কিন্তু আমরা আজকে এই চ্যাপ্টারেও আমাদের পড়ার বিষয়টা হচ্ছে যান্ত্রিক শক্তি, মূলত যান্ত্রিক শক্তি নিয়ে। যান্ত্রিক শক্তি বিষয়টা কি? যে কোনো বস্তু তার আকৃতি, অবস্থান বা গতির জন্য, বা ওই তিনটি বিষয়ের জন্য হতে পারে, কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে যান্ত্রিক শক্তি বলে। এবং সেই যান্ত্রিক শক্তি দুই রকমের হয়, একটা হচ্ছে গতিশক্তি, একটা স্থিতিশক্তি। এবার আমরা জানব গতিশক্তি এবং স্থিতিশক্তি সংক্রান্ত বিষয়। গতিশক্তি কীভাবে বিষয়টা আসছে, এই ছবিতে দেখতে পাচ্ছ, তিনটি ছবিতেই প্রথমে একটি পেরেককে কোথাও রেখে যদি আমি হাতুড়ি দিয়ে স্পর্শ করিয়ে রাখি, তাহলে কি পেরেকটা গাঁথবে? এখানে গাঁথবে না। কিন্তু পরের ছবির ক্ষেত্রে দেখো যে পেরেকটা রেখে এবার যদি হাতুড়ি দিয়ে আমি গতিশীল অবস্থায় এর উপরে প্রয়োগ করি, বল প্রয়োগ করি হাতুড়ি দিয়ে, তাহলে কিন্তু পেরেকটা এই যে ঢুকে যাচ্ছে। তাহলে এই যে আমি একটা গতিশীল হাতুড়ির ব্যবহার যখন করলাম, তখন কিন্তু সে কার্য করলো। তাহলে বোঝাই গেল যে হাতুড়ি তার গতিশীলতার জন্যই কার্য করার একটা সামর্থ্য অর্জন করছে। তাহলে এই ক্ষেত্রে যে শক্তিটা, যে যান্ত্রিক শক্তিটা এখানে প্রয়োগ হলো, সেটাকেই বলছি আমরা গতিশক্তি। এবার দেখো এই ছবির মাধ্যমে আমরা স্থিতিশক্তির বিষয়টি ব্যাখ্যা করব। যে তিনটি স্কেলকে, যেখানে একটা কাদামাটি নেওয়া হয়েছে, কিছু পরিমাণ কাদামাটি নিয়ে তিনটি স্কেলকে, প্রথম স্কেলকে আমি মাটির এই কাদামাটির উপর থেকে 1 মিটার উপর থেকে ফেললাম, পরেরটা ফেললাম 1.5 মিটার উপর থেকে, তারপরটা হচ্ছে 2 মিটার উপর থেকে ফেললাম। এবার যখন 1.5 মিটার উপর থেকে ফেললাম, তুমি দেখতে পাচ্ছ যেখানে মাত্র 2 সেমি সে কাদার ভেতরে ঢুকে গেছে। কিন্তু যখন 1.5 মিটার থেকে ফেললাম, উপর থেকে ফেললাম, তখন 3 সেমি ঢুকে গেছে। এবং যখন 2 মিটার উপর থেকে ফেললাম, তখন 4 সেমি ভেতরে ঢুকে গেছে। তার মানে কি? তার মানে এটাই যে আমি যতটা উপর থেকে ফেলছি, তত এর মধ্যে কার্য করার সামর্থ্য বেশি উৎপন্ন হচ্ছে, তাই না? তাহলে বেশি করে প্রবেশ করছে ভেতরে, অর্থ কী? এ বেশি কাজ করছে। কোন শক্তির জন্য? যত উপর থেকে ফেলছি সেই পরিমাণ শক্তির জন্য। যত উপরে ওঠানো হয় তার মধ্যে একটা শক্তি জন্ম নেয়, সেই শক্তিই হলো স্থিতিশক্তি। এই স্থিতিশক্তির আর একটা তোমরা ভাবতে পারো, যেমন হচ্ছে বাটুল, আমরা নর্মালি দেখি রাবারের গুলতি দিয়ে এরা পাথরের টেনে ছেড়ে দিই না আমরা, বাটুল আমরা বলি। তো সেই ক্ষেত্রে কী হয়, আমরা যখন সেটাকে টেনে ধরে নিয়ে ছেড়ে দিই, সে বেশি স্পিডে যায়। যত টেনে নিয়ে ছেড়ে দেবো তত বেশি স্পিডে যাবে সেটা। এর অর্থই হচ্ছে যত টেনে নিচ্ছি তার মধ্যে স্থিতিশক্তির পরিমাণটা আমরা বাড়াচ্ছি। এবার হচ্ছে আমরা গতিশক্তি তো দেখলাম, গতিশক্তি আমরা পরিমাপ করব কী করে? তার ফর্মুলা হচ্ছে 1/2 mv²। সেখানে m হচ্ছে বস্তুর ভর, v হচ্ছে বস্তুর গতিবেগ। এই ফর্মুলা দিয়ে আমরা গতিশক্তি, কোনো বস্তুর গতিশক্তি আমরা পরিমাপ করতে পারি। এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে যে বস্তুর গতিশক্তি কখনো ঋণাত্মক হতেই পারে না। কেন এই কথাটা বলা সম্ভব? কারণ কি? গতিশক্তি মানে 1/2 mv²। m হচ্ছে বস্তুর ভর, বস্তুর ভর তো ঋণাত্মক হতে পারে না, শূন্য হতে পারে না, তাই না? ঋণাত্মক তো হতে পারে না। বেগ ধনাত্মক হয়, ঋণাত্মকও যদি হয়, দুটারই কিন্তু বর্গ সবসময় পজিটিভই হবে, ধনাত্মকই হবে। তার মানে বেগের মান ঋণাত্মক হোক আর ধনাত্মক হোক, উভয় ক্ষেত্রেই তার বর্গটা সবসময় ধনাত্মকই হবে। তাই দুইজনের ধনাত্মক দুটি রাশির গুণফল সর্বদা ধনাত্মকই হবে। তাই বলা হচ্ছে যে বস্তুর গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না। এবার স্থিতিশক্তি কীভাবে পরিমাপ করতে পারি? এই তিনটি রাশির গুণফলের মাধ্যমে, বস্তুর ভর, অভিকর্ষজ ত্বরণ আর উচ্চতা। এবার এর জন্যই আমরা বললাম তখন যে উচ্চতা যত বেশি হবে তত সেই বস্তুর মধ্যে স্থিতিশক্তি বেশি হবে। এবার
কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে, সেই প্রশ্নগুলো তোমরা উত্তর করার চেষ্টা করবে, এবং এখানেও কিছু প্রশ্ন আরও দেওয়া থাকলো, সেই প্রশ্নগুলো দেখবে। এবার এখানে আর একটা কিছু বলা আছে যে একটি বলকে বাড়ির ছাদ থেকে নিচে ছেড়ে দেওয়া হলো, নিম্নলিখিত ক্ষেত্রে বলটিতে কী শক্তি আছে তা লেখো। বলটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে, বলটি কিছুদূর নামার পরে, বলটি মাটি স্পর্শ করার পূর্ব মুহূর্তে, বলটি মাটি স্পর্শ করার পর। তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা চেষ্টা করবে। তো ঠিক আছে, এই পর্যন্তই আজকের কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারের পড়াশোনা।